কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা তেলেগু মুভি এর নাম দেবরা পার্ট 1 এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় 1996 পুলিশ সদর দপ্তর মুম্বাই। বেশ কিছু বড় বড় অফিসাররা জমা হয়েছে, কারণ খুব জরুরি একটা মিটিং ডাকা হয়েছে। কি জরুরি সে ব্যাপারে বলতে একটু পর হোম মিনিস্টার ও চিফ হাজির হয়। মিনিস্টার সবাইকে বলে, সামনে আমাদের বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, যেখানে বিভিন্ন দেশের বড় বড় নেতারা থাকবে। চিফ বলে, কিন্তু ইয়াতি নামটা তো শুনেছো তোমরা? আমরা খবর পেয়েছি সে এই অনুষ্ঠানকে টার্গেট করতে চলেছে। কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ইয়াতিকে গ্রেফতার করতে হবে। কমিশনার বলে, স্যার অফিসার বাবু ইয়াতির উপর 3 বছর যাবৎ কাজ করছে। মিনিস্টার আপডেট শুনতে চাই। বাবু বলে, গত 3 বছর হলো সে চেষ্টাই করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। ইয়াতির ব্যাপারে কেউ জানে না, আর না তাকে হাতের নাগালে পেয়েছে। মিনিস্টার বলে, অতীতের কথা ছাড়ো, এই 1 মাসের মাঝে ওকে ধরতে হবে। আমি তোমায় ফুল পাওয়ার এবং সাপোর্ট দিচ্ছি, তুমি কি করার করো। ঠিক আছে। বাবু তার টিম নিয়ে বসে পড়ে কিভাবে ইয়াতিকে ধরবে সেই প্ল্যান করতে। টিমের একজন বুদ্ধি দেয় যে ইয়াতির টিমের একটা ছেলে যার গার্লফ্রেন্ডের সঙ্গে সে মাঝে মাঝে দেখা করার জন্য অমুক জায়গায় আসে, তো আমরা যদি সেই মেয়ের উপর নজর রাখতে পারি, তার মাধ্যমে ওই ছেলেটাকে ধরতে পারবো। আর ওকে ধরলে তো ইয়াতির ব্যাপারে অবশ্যই জানা যাবে। প্ল্যান অনুযায়ী তারা সেই মেয়েকে কনভিন্স করিয়ে একটা জায়গায় নিয়ে আসায়। ওই মেয়ে আবার তার বয়ফ্রেন্ডকে খবর দিলে সে সেখানে আসে। একটু পর ইয়াতির টিমের সেই লোকটা তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য এখানে আসে, লুডো খেলার জন্য রেডি হয়, কিন্তু কপালে সয় না। অফিসাররা তাকে ধরে ফেলে, তারপর অনেক টর্চার করে। অবভিয়াসলি সে এত সহজে বলবে না, বাট টর্চার সহ্য করতে না পেরে শেষে মুখ খোলে। বল, ইয়াতি কোথায়? সে বলে, রত্নাগিরি পাহাড়ি এলাকা, সেখানে মুরুগা নামে অনেক বড় একটা স্মাগলার রয়েছে। 3 মাস আগে ইয়াতি তার সঙ্গে দেখা করতে ওখানে গিয়েছিল। যদি মুরুগা বা তার সঙ্গে কাজ করা কাউকে ধরা যায়, তাহলে হয়তো জানা যেতে পারে ইয়াতি কোথায় রয়েছে। আমি এর থেকে বেশি আর কিছুই জানি না। সিন কাট করে এন্ট্রি করায় মুভির ছোট্ট আরেকটা ক্যারেক্টার অভিমন্যু সিং অর্থাৎ ডিএসপি তুলসীর বসে বসে দোল খাচ্ছে। ওদিকে আমরা দেখি বাবু তার লোকজন নিয়ে তার কাছেই আসছে। ভিতরে আসে। বাবু বলে সে মুম্বাইয়ের একজন ডিলার, মানে স্মাগলার আর কি। তার মাল সমুদ্র পথে মালটা ঘাটে নেওয়ার আগে মাছ পথে সাইজ করতে হবে, এর জন্য তার সাহায্য দরকার। তুলসী বলে, এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না। বাবু বলে, মোরগা নামের একজনকে তো খুব সাহায্য করতে, তাহলে আমাদের কেন পারবে না? বিনিময়ে তুমি যা চাইবে তাই দিব। তুলসী উঠে গেটের কাছে আসে। বাবুও তার পেছনে আসে। তুলসী সামনে দেখিয়ে বলে, ওই যে পাহাড় দেখছেন, লাল সাগরের তীর, ওখানে 4টা গ্রাম রয়েছে যাদের এই লাল সাগরের রক্ষক বলা হয়। তারা সমুদ্রের মাছের মতো, তাদের থেকে বেটার কেউ আর এই সমুদ্রের ব্যাপারে জানে না। আপনি তাদের কাছে যান। মুরুগার কাজ তারাই করেছে। ওখানে ভাইরামা নামের একটা লোক আছে, ওর সঙ্গে দেখা করুন, হতে পারে আপনার কাজ হবে। বাবু যাবে। তুলসী বলে, আমি একজন পুলিশ হয়ে আরেক পুলিশকে চিনতে পারবো না, এটা কি করে হয় বলুন? বাবু কিছু বলে না। তুলসী আবার ডেকে বলে, অফিসার ওখানকার লোকদের থেকে একটু সাবধান থাকেন। বালু তার লোকজন নিয়ে চলে আসে রত্নাগিরি পাহাড়ের একটা গ্রামে। তুলসীর বলা সেই লোকের বাড়িতে যায়, যেখানে বেশ হুষ্টপুষ্ট কিছু লোক দেখা যাচ্ছে। আর এখানেই এন্ট্রি করায় মুভির অন্যতম সেকেন্ড লিড ক্যারেক্টার সাইফ আলী খান অর্থাৎ ভাইরাবার। বাবু বলে, সমুদ্র থেকে মাল আনতে হবে। ভাই সাহেব বলে, আমরা এই কাজ ছেড়ে দিয়েছি, এটা আর করি না। বাবু টাকার লোভ দেখায়, তারা যা চাইবে তাই দিবে, এরা রাজি হয় না। বাবু বলে, মুরগার কাজ তো তোমার ঠিকই করেছো, এখন কেন করবে না? এরা বলে, ওসব আমরা ছেড়ে দিয়েছি, আর করব না। বাবু এবার তাদের ভয় দেখাতে থাকে, মারবে, রক্তের বন্যা বয়ে দিবে, এটা সেটা লেস পিতা। ব্যাস ভাইরাবার রেগে গিয়ে বাবুকে কেলানো শুরু করে। আবার রক্ত নিয়ে যাদের খেল, তাদের রক্তের ভয় দেখাস, শালাকে পুঁতে রেখে দিব, চল যা এখান থেকে। বাবু লোকজন নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। নিশ্চয়ই এরা ইয়াতির ব্যাপারে জানে, কিন্তু সরাসরি কেউ বলবে না। লোক ধরতে হবে, লোভ দেখাতে হবে। কথা বলতে বলতে এখানে আসে, যেখানে আগে থেকে একটা মুরব্বী বসেছিল। এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার প্রকাশ রাজ স্যার অর্থাৎ সিঙ্গাপ্পার। কি ব্যাপার তোমরা এখানে কি করছো? তোমাদের দেখে তো শহরের মনে হচ্ছে, এখানে কেন এসেছো? বাবু মুরব্বীকে বলে, তার মাল আসছে, মাছ পথে এখানে এনে দিতে হবে, কিন্তু এখানে কেউ কাজ করার জন্য রাজি হচ্ছে না। মুরব্বী বলে, কেউ রাজি হবে না, তুমি ফিরে যাও। বাবু মুরব্বীকেই বুঝতে লাগে, অনেক টাকা দিবে, এটা করবে সেটা করবে। সিঙ্গাপ্পা বলে, ঠিক আছে আমার সঙ্গে আসো, বলে তাকে নিয়ে নদীর দিকে যায়। তারপর একটা নৌকা নিয়ে ভিতরের দিকে যাচ্ছে। বাবু বারবার বলছে যে তার কাজ করলে সে অনেক টাকা দিবে, এটা করবে সেটা করবে। সিঙ্গাপ্পাকে তাদের রাজি করাতে বলছে, বিনিময়ে সে অনেক টাকা দিবে। সিঙ্গাপ্পা লক্ষ্য করে তার হাতে একটা খুব দামি রিং। বাবু মনে করে এটা দিয়ে হয়তো তাকে বোঝানো যাবে। খোলে, কি এটা পছন্দ হয়েছে? এমন দামি দামি জিনিস আমি দিতে পারবো, সবাইকে রাজি করান। সিঙ্গাপ্পা রিংটা সমুদ্রের মাঝে চটকা মারে। বাবু রেগে যায়, আরে কি করলেন এটা? রিং খুঁজতে সেও পানিতে লাফ দেয়। তাই কি আর খুঁজে পাওয়া যায়? কিন্তু খুঁজতে খুঁজতে যখন একটু নিচের দিকে যায়, যা দেখে তার হুঁশ উড়ে যায়, চোখ বড় হয়ে যায়। এসব কি? এত মানুষের বডি! ভয়ে উপরে উঠে আসে, হাঁপাতে হাঁপাতে বলে,
ওসব কি দেখলাম ওগুলো, গলা শুকিয়ে গেছে, পানির নিচে আমি কি দেখলাম ওগুলো। সিঙ্গাপ্পা বলে, এত দামি রিং, এত টাকার কাজ সব ভুলে গেলে শুধু এটুকু দেখে? তার মানে আর কিছু দেখাতে হবে না। শোনো বেটা, যদি বাঁচতে চাও এই পথে আর পা বাড়িও না। ওদের দিয়ে কাজ করানো দূরের কথা, এই নদী পথে যে কোনো অবৈধ জিনিস আর ভুলেও আনার চেষ্টা করো না, বাড়ি ফিরে যাও। বাবুর মাথা ঘুরে গেছে। কাজের কথা বাদ দিয়ে সে নিচে যা দেখলো এই ব্যাপারে জানার জন্য মুরব্বির পিছে পড়ে যায়। সে জানতে চায় ওই মানুষগুলো কারা আর এর পিছনের কাহিনী কি। সিঙ্গাপ্পা বলে, অনেক লম্বা কাহিনী বেটা। বাবু শুনতে চায়, জানতে চায় এর পিছে কার হাত রয়েছে আর কি করে এমনটা হলো। সিঙ্গাপ্পা বলে, একজন বীর যাকে আমরা লিডার মনে করি। কাকু সেই বীরের ব্যাপারে বলছে আর টুকটুক করে কিছু সিন আমাদের দেখানো হচ্ছে যারা মারামারির রক্ত দিয়ে পুরো সমুদ্রের পার লাল হয়ে গেছে। সেই বীরের নাম হলো দেবরা। কাকু বলছে, অনেক বছর আগে যখন দেশের রাজতন্ত্র চলতো, অনেক রাজারা এখানে রাজত্ব করার জন্য আসতে চাইতো, কিন্তু তারা বুঝতে পারে এখানে যারা রয়েছে তারা যোদ্ধার বংশধর। এরা সমুদ্রকে মাছের মতো করে চেনে, তাদের চাইতে ভালো এই সমুদ্রকে আর কেউ চেনে না। তাদের সাহসিকতা, বীরত্ব আর শক্তির কারণে অন্য কোনো রাজা এই সমুদ্র পার হতে পারেনি। শতবার চেষ্টা করা হয়েছে আর শতবার এই যোদ্ধারা শত্রুদের রক্তে পুরো সমুদ্র লাল করে দিয়েছে। আর তারপর থেকে এই নীল সাগরের নাম হয়ে যায় লাল সাগর। রাজতন্ত্র চলে গেল, ইংরেজরা দেশে ঢুকলো, দেশের মানুষের উপর অত্যাচার করে যখন তারা দেশের সম্পদ চুরি করতে লাগলো, লুটপাট করতে লাগলো, এখানকার লোকদের আর সহ্য হয় না, তারা ইংরেজদের পিছে পড়ে যায়। মানুষগুলো শিক্ষিত ছিল না, কিন্তু মনে ছিল দেশপ্রেম। ইংরেজদের কোনোভাবেই সমুদ্র পার হতে দেয়নি। তাদের থেকে পাওয়া মাল সামান গ্রামের সবাই ভাগ বাটোয়ারা করে নিত। এই যোদ্ধাদের ভয়ে ইংরেজরা এদিক দিয়ে আসার সাহস হারিয়ে ফেলে। দেশ স্বাধীন হয়ে গেল, সবাই খুশি, সবার জীবন স্বাভাবিক হয়ে গেল, কিন্তু এই যোদ্ধাদের কথা আর কেউ মনে রাখলো না। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। এমন বীরদের কথা দেশ ও দেশের মানুষ ভুলে গেল। সময়ের সঙ্গে সঙ্গে এখানকার মানুষদের জীবন চলা কঠিন হয়ে যায়। এখানকার মানুষরা যে কতটা কৌশলী, তারা যে সমুদ্রকে কতটা জানে, আর এখানে যে জীবন চালানো কঠিন, সেই দুর্বলতা নিয়ে কিছু লোক আমাদের কাজ দেওয়ার জন্য গ্রামে ঢোকে। এখান থেকে সিন চলে আসে প্রায় 12 বছর পেছনে। এন্ট্রি হয় মুভির অন্যতম আর এক ক্যারেক্টার মুরলী শর্মা, অর্থাৎ মুরুগার। নাম মনে আছে তো? এই সেই মুরুগা। তো মুরুগা মূলত একজন স্মাগলার, সমুদ্র পথে স্মাগলিং করে। মাল ঘাটে নামালে তো কোস্টগার্ড ধরে ফেলবে, এই জন্য কাজ দেওয়ার কথা বলে মুরুগা এখানকার লোকদের দিয়ে মাঝ পথে সমুদ্র থেকে মাল সরিয়ে ফেলে। গ্রামের লোকেরা জানে না কি মাল, তারা শুধু কাজ করে যায়, বিনিময়ে সে টাকা দেয়। আর মুরুগার সঙ্গ দেয় এই ডিএসপি তুলসী। আজও মাল নিতে গেছে, সেই জন্য মুরুগা টেনশন করছে, না জানি কি হয়। ক্যামেরা সমুদ্রের মাঝখানে নিয়ে আসে, আমরা দেখি একটা লোক সাঁতার কাটছে, বিশাল একটা ঢেউ আসে আর লাফ দিয়ে ভিতর থেকে এন্ট্রি করায় মুভির লিড ক্যারেক্টার, মাই ওয়ান অফ দ্য ফেভারিট হিরো জুনিয়র এনটিআর রামারাও, অর্থাৎ দেবরার। ডলফিনের মতো সাঁতার কাটতে কাটতে একটা বিশাল বোর্ডের কাছে আসে, তারপর হুক লাগিয়ে উপরে উঠে যখন পানি খেয়ে মোচে একটু তাপ দিয়ে এইদিকে একটা লুক দেয়, চোখ দিয়ে মনে হয় আগুন জ্বলছে, অস্থির লাগে। লাইট দিয়ে সামনে ইশারা করে, সামন থেকে আবার লাইট জ্বালিয়ে ইশারা দেয় কে? বাইরাবা। তার পাশে অন্য গ্রামের সর্দার শ্রীকান্ত স্যার, অর্থাৎ রায়াপ্পান। ইনি হলেন অন্য আরেক গ্রামের সর্দার কালাইয়ার হাসান, অর্থাৎ কুনজারা। এনাকে তো চেনেন, মারিয়ালাম ইন্ডাস্ট্রির ভালো মানের একজন অভিনেতা। সাইন্থম চাকো, অর্থাৎ কোরা, কুনজারার ছোট ভাই। দেবরা দৌড় দিয়ে কন্টেনারের উপরে ওঠে, মানে তারা যে মাল এখান থেকে নিয়ে যাবে সেই কন্টেনারটা খুঁজে বের করতে হবে। অনেকগুলো কন্টেনার খুঁজতে খুঁজতে ফাইনালি দেবরা সেটা পেয়ে যায় যেটা সে চায়। ওদিকে বাইরাবার কুনজারা তাদের লোক নিয়ে উপরে ওঠে, রায়াপ্পান তার লোক নিয়ে নৌকায় থাকে। দেবরা ইশারা দেয়, এরপর সবাই কন্টেনারের কাছে যাওয়ার জন্য দল ধরে যে একটা দৌড় দেয়, বেশ ভালোই লাগে। মানে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে, এই জন্যই তো তাড়াহুড়ো আর কি। কন্টেনারের কাছে এসে সবাই মিলে আগে তালাটা খুলে ফেলে, রশি মশি জালমাল সবকিছু এনেছে, নিচে জাল বিছিয়ে দেয় যাতে কন্টেনার পড়লে শব্দ না হয়। উপর থেকে কন্টেনার নামানো হয়। দেবরা উপরে উঠে পড়ে দেখার জন্য কেউ আসছে কিনা। একটু পর নজরে পড়ে কোস্ট গার্ডরা জাহাজ তল্লাশি করার জন্য সামন থেকে এসেছে। তাদের দেখে দেবরা রায়াপ্পানকে ইশারা করলে সে সবাইকে নিয়ে বিপরীত সাইডে আসে, যাতে কোস্ট গার্ডরা আর দেখতে পায় না। অফিসারদের ওঠার জন্য সিঁড়ি নামিয়ে দেওয়া হয়। এদিকে এরা মাল সাইজ করছে। এখানে ক্যামেরা একটা ইয়াং ছেলেকে দেখায়, এর নাম পাসুরা, বাইরাবারের ছেলে। তাকেও এখানে এনেছে। ব্যাপারটা দেবরার ভালো লাগেনি, তাই একটু চেয়ে থাকে। অফিসার জাহাজের লোকদের সঙ্গে কথা বলছে যে তারা ওয়ারেন্ট এনেছে, জাহাজ চেক করবে। এরা রেডি হচ্ছে, মাল নিচে নামিয়ে দিবে। অফিসার এক সাইডে ঢোকে, এরা বিপরীত সাইডে। তাই খুব সহজেই অফিসারদের চোখ ফাঁকি দিয়ে মাল সেখান থেকে নামিয়ে দেয়। অফিসার বিভিন্ন কন্টেনার খুলে দেখছে ভিতরে কি মাল আছে। এদের মাল নেমে দেওয়া শেষ, কিন্তু এরা এখান থেকে বের হতে পারে না। তার আগে অফিসাররা আসছে বলে সবাই ছোটাছুটি শুরু করে দেয়। তো এখানে আসলে লম্বা একটা লুকোচুরি খেলা হয়। অনেক বড় জাহাজ, অফিসাররা একদিকে গেলে এরা অন্যদিকে যায়, মানে কোনো লোককেই অফিসাররা দেখতে পায় না। ধরা পড়তে পড়তে বাঁচে, কারণ এরা খুব কৌশলী। শেষের দিকে এসে সবাই নেমে যায়, দেবরা আর ভাইরাবা বাকি থাকে। ভাইরাবার কথা, সেই সবাইকে মেরে ফেলবে, মাত্র কয়েকজন তো অফিসার মারতে পারবে। কিন্তু দেবরা এমনটা করে না, সে ভাইরাবাকে নিয়ে
নিয়ে উপর থেকেই লাফ দেয়। অফিসারদের ফাঁকি দিয়ে খুব সহজেই তারা মাল সেখান থেকে নিয়ে চলে আসে। এখন কথা হলো, 4 গ্রামের লোকদের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে, সেসব কাজে লাগিয়েই তারা মূলত যে কোনো কাজ করে। উঁচু উঁচু পাহাড়, তার মাঝে ঘন কালো জঙ্গল, ধরাধরি করে সবগুলো মাল নিয়ে আসে। রাব্বানা ভাইরাবাকে বলে, দেবরা তোকে কতবার বলেছে বাচ্চাদের এমন কাজে না আনতে, তুই কথা শুনিস না কেন? ভাইরাবার কথা, আমার গ্রাম, আমার লোক, আমার নিয়ম, যা ইচ্ছে তাই করবো, কতবার আমি বলেছি এটা। ব্যাপারটা দেবরার ভালো লাগে না, সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে যাবে। এখানে সিঙ্গাপ্পার সঙ্গে দেখা হয়, সেও কিছু বলে না, দেবরাও কিছু বলে না, চলে যায়। পরিবার বলতে দেবরার বয়স্ক মা, সুন্দরী একটা বউ, আদরের ছেলে, মেবি একটা মেয়েও রয়েছে। দেবরার মা তাকে নিয়ে খুব চিন্তিত থাকে, সে না আসা পর্যন্ত, তাকে না দেখা অবধি সে ঘুমায় না। মা তো এমনই হয়, ছেলেকে দেখেছে এবার সে ঘুমিয়ে পড়ে। দেবরা বউকে বলে, ভাড়া কই, মানে তার ছেলের নাম ভাড়া। বাই দ্য ওয়ে, ইনি হলেন মিস শ্রুতি মারাঠি, তেলুগু, এটাই তার প্রথম মুভি। বউ বলে, তোমার মা যদি তোমায় না দেখে ঘুমাতে না পারে, তাহলে তোমার ছেলে তোমার গল্প না শুনে কি করে ঘুমাবে? পরের সিনে আমরা দেখি দেবরা তার ছেলেকে নিয়ে বসে গেছে গল্প শোনাতে। দেবরা বারাকে বারবার শুধু তার বাপ দাদাদের গল্পই শোনায়, তারা যুদ্ধে এটা করেছে ওটা করেছে, এসব শুনে বারা বিরক্ত। সে বলে, বাবা তোমার গল্প বলো, তুমি তোমার বাপ দাদার গল্প শুনেছো, আমি আমার বাবার গল্প শুনতে চাই, তুমি তোমার কথা বলো। বীরার মুখটা শুকিয়ে যায়, সে তার গল্প কি করে বলবে, কারণ সে তো ভালো কিছু করেনি, তার জীবনে তো এমন কিছু নেই, একটু আগে সে চুরি করে এলো। সেই বীরত্বের গল্প ছেলেকে কিভাবে বলবে? অন্য কিছু বুঝিয়ে তাকে শান্ত করে। পরের দিন দেবরা গ্রামের মাঝে ঘুরছিল, এক বাচ্চাকে তার পড়াশোনার কথা জিজ্ঞেস করে, তার কি ইচ্ছে, সে কি করতে চায়। সে বলে সে বড় হয়ে টিচার হয়ে গ্রামের সবাইকে পড়াশোনা করাবে। দেবরার ভালো লাগে, তো দেবরা মূলত সবারই খেয়াল রাখার চেষ্টা করে। এই বাচ্চার বাবা তাদের সঙ্গে কাজ করতে গিয়ে মারা গেছে, এই জন্য দেবরা এমন পরিবারের দিকে একটু বেশি লক্ষ্য রাখে, এই জন্যই সবাই দেবরাকে খুব সম্মান করে বা মানে। সিন কাট করে এখানে ফোকাস করে। এই পুরো জিনিসটাকে বলা হয় শাস্ত্র। যেহেতু তারা বংশগতভাবে যোদ্ধা ছিল, এই জন্য অস্ত্রকেই পুজো করত, আর এটার একটা বিশেষত্ব রয়েছে, সামনে জানতে পারবেন। এই যে 4 জন দেখতে পাচ্ছেন, এই 4 জন হলো 4 গ্রামের 4 সর্দারের বাচ্চা। মেয়েটার নাম থাঙ্গা, রায়পানের মেয়ে। সে দেবরাকে খুব পছন্দ করে, কারণ দেবরা তার চোখে একজন হিরো। এ কুঞ্জরার ছেলে সামরা, এ ভাইরাবার ছেলে পাসুরা, আর ভাড়াকে তো চেনেনি, দেবরার ছেলে। সিন কয়েকদিন সামনে রাতের বেলায় সাজালো গোছালো 4 গ্রামের মাঝখানে একটা জায়গায় নিয়ে আসে। তো প্রতি বছর শুরুর দিকে 4 গ্রাম মিলে একটা অনুষ্ঠান হয়, যাকে বলে শাস্ত্র পূজা। এই পূজায় শাস্ত্র নিয়ে 4 গ্রামের মাঝে লড়াই হয়, যে লড়াই জিততে পারে শাস্ত্র তার গ্রামে থাকে, আর তাদের ধারণা শাস্ত্র যে গ্রামে থাকবে সেই গ্রামের উন্নতি হবে বা রোগ বালাই ছড়াবে না। এক এক করে সব গ্রামের লোকেরা আসে, শেষে আসে দেবরা। শাস্ত্র যেহেতু তার কাছে, তাই সে এখন বড়। সবাই দাঁড়িয়ে থাকে। রায়াপ্পানের ছোট একটা বোন আছে যে চোখে দেখতে পারে না, তার ভাবি তাকে বলে দেয় দেবরা আসছে। সবাই দেবরাকে পছন্দ করে, কেউ ভাই হিসেবে, কেউ ছেলে হিসেবে, কেউ বা দেবর হিসেবে। কিন্তু কুঞ্জারা আর ভাইরাবার রিয়াকশন খুব একটা নর্মাল মনে হয় না। যাক, সবাই পুজো টুজো করে। এরপর একটা গান হয়, যেখানে সবাই উড়াধুরা নাচাগানা করে। গান শেষে অ্যানাউন্স করা হয়, বাচ্চা আর মহিলারা চলে যাও, এখন লড়াই হবে। সবাই চলে যায়। এরা খেলার নিয়ম বলে দেয় যে প্রত্যেক গ্রাম থেকে 2 জন করে লড়বে, শেষ অব্দি যে টিকে থাকবে শাস্ত্র তার গ্রামে থাকবে। দেবরা গত 3 বছর ধরে জিতে আসছে, শাস্ত্র অন্য গ্রামরা পায়নি। এই জন্য দেবরা প্রস্তাব রাখে যে আমরা তো 4টাই গ্রাম, একে অন্যের ভাই, তাহলে লড়াই কেন করতে হবে? একটা নিয়ম করা হোক, প্রত্যেক বছর করে শাস্ত্র এক গ্রামে থাকবে। গত 3 বছর হলো রায়াপানের গ্রাম শাস্ত্র পায়নি, যার কারণে ওই গ্রামের রোগ বালাই ছড়িয়ে গেছে, তাই এবার শাস্ত্র তাকে দেওয়া হোক। রায়াপানে তো প্রস্তাব ভালো লাগে দেবরার এমন উদারতা। কিন্তু এই 2 শ্যাবলা রাজি হয় না, তাদের কথা মুরব্বীরা এই প্রথা চালু করে গেছে, এর মাঝে অবশ্যই কোনো কারণ আছে। দেবরা সুন্দর কথা বলে যে আমাদের পূর্বপুরুষরা যোদ্ধা ছিল, তারা এই রেওয়াজ চালু করে গেছে যাতে করে যুদ্ধের প্রতি সবার আগ্রহ বাড়ে বা একে অন্যের চেয়ে মজবুত হয়। ভাইরাবা বলে এই নিয়ম ভাঙা যাবে না, যদি তোর খুব দয়া হয় তাহলে তুই লড়াই করে জিতে তারপর রায়াপ্পানকে দে। রায়াপ্পানের গ্রামে মূলত লড়াই করার মতো সেরকম কেউ নেই, কারণ তাদের গ্রামের সবাই নৌকা বানিয়ে জীবন চালায়। যেহেতু এরা মানছে না, তো কি করার, খেলা শুরু করা হয়। নিয়ম অনুযায়ী প্রত্যেক গ্রাম থেকে একজন একজন করে নামে। রায়াপ্পান আর কুঞ্জারার মাঝে লড়াই শুরু হয়। কুঞ্জারা রায়াপ্পানের গ্রামের লোককে হারিয়ে দেয়, তাকে হারাতে মাঠে নামে ভাইরাবা, সে কুঞ্জারাকে হারিয়ে দেয়, তারপর মাঠে নামে দেবরা। এই যে কুস্তির সিনগুলো হচ্ছে, এগুলো মূলত এক্সপ্লেন করে দেখে মজা পাবেন না, যদি ক্লিয়ার প্রিন্ট দেখে নেন তাহলে ভালো লাগবে। যাক, দেবরা আর ভাইরাবার মাঝে লম্বা একটা ফাইট হয়, কেউ হার মানে না, সব আজব আজব ফাইট সিন হয়, মানে দুজনের হাত এক জায়গায় কাপড় দিয়ে বাঁধা হয়, সেটাতে আবার আগুন ধরে যায়, তারপরও দুজনের হাত পড়ে না, মারামারি হতেই থাকে। হতে হতে সকাল হয়ে যায়। না না, আমি কিছু বলবো না, তো এখনো দুজন লেগেই আছে। শেষের দিকে এসে ভাইরাবা হার মানে। দেবরা রায়াপ্পানকে শাস্ত্র নিয়ে যেতে বলে। একজন নেতার স্বভাব এমনটাই হওয়া উচিত, যদি কেউ এমন উদার না হতে পারে তাহলে সেই কখনোই নেতা নয়। যাক, রাতের বেলা সিন দেবরার বাড়িতেই ঘরে হুট করে খুব মারামারি, একেবারে রক্ত ছিটকে যাচ্ছে, রক্তে সাগরের পানি লাল হয়ে গেছে। দেবরা তার চাকু পরিষ্কার করছে, ভয়ানক এক অবস্থা। ধাম করে দেবরার
ঘুম ভেঙে যায়, হাঁপাচ্ছে। বউ সঙ্গে সঙ্গে জাগনা পেয়েছে। কি ব্যাপার, ভয়ানক কিছু দেখেছো? শান্ত করায়। পরের দিন সকালে দেবরা গ্রামের যে পণ্ডিত দাদি ছিল জগুলা, তাকে সবকিছু খুলে বলে। এমন স্বপ্ন সে আগে কখনো দেখেনি। এটা কোনো বিপদ কিনা জিজ্ঞেস করে। জগুলা বলে, সময় পরিবর্তন হয়েছে দেবরা, এখন এখানে ভরসা করার মতো কেউ নেই। আমার মন বলছে খারাপ সময় আসতে চলেছে, তুই যে কোনো পরিবেশের জন্য তৈরি থাকিস। সিন কাট করে কয়েকদিন সামনে নিয়ে আসে। একটা বাসে করে বিয়ের যাত্রী বউ নিয়ে আসছিল, যার মাঝে গ্রামের অনেক মানুষ ছিল। আগে পিছে পুলিশের 2টা গাড়ি, কারণ জঙ্গলি এলাকা, যে কোনো সময় কিছু হতে পারে। রাস্তার মাঝখানে গাছ পড়েছিল, গাড়ি ব্রেক করা হয়, সবাই ভাবছে হয়তো এমনিতেই পড়ে গেছে, কিন্তু ধাম করে সামনের পুলিশের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। সবাই তো চিল্লানো শুরু করে। এর মাঝে পেছনেরটাও ব্লাস্ট হয়ে যায়, আর স্ক্রিন অফ হয়ে পরের সিনে আমরা দেখি অনেক লোকের ভিড়ে দেবরা আসছে। মানে ওই সেই ছেলেটাও ওই বাসে ছিল, সেও মারা গেছে। তার মা কান্না করে দেবরাকে বলছে, সে যদি তোর সঙ্গে থাকতো দেবরা, তাহলে হয়তো আমার ছেলেটা বেঁচে থাকতো। পড়াশোনা করতে গিয়ে ছেলেটাকে হারালাম। দেবরা আর কি বলবে, খুব খারাপ লাগে। গ্রামের ফিউচার নিয়ে ভাবা এত ভালো একটা ছেলে এইভাবে মারা গেল। দেবরার মনটা খুব খারাপ হয়। এখান থেকে সিন আবার 2 দিন সামনে আনে। এখানে মুরুগা আবার মাল নিতে এদের যেতে বলছে। ভাইরা বলে এবার দাম বাড়াতে হবে 2 গুণ করে। মুরুগা বলে কোনো সমস্যা নেই, আমি কি না করেছি? দেবরা বলে ওঠে, এখন কোস্টগার্ডরা একটু বেশি ঘোরাফেরা করছে, আমাদের একটু কাজ বন্ধ করা উচিত। তুলসী বলে, কিরে দেবরা, ভয় পাচ্ছিস নাকি? তোর মুখে এই কথা? দেবরা বলে, ব্যাপারটা ভয়ের না, সাবধানতার। মুরুগা বলে, দেবরা, মাল মাঝ পথে আছে, এখন বললে কি করে হবে? ভাইরাবা বলে, রিস্ক নেওয়াই তো আমাদের কাজ। তোর কি হলো দেবরা, এভাবে বলছিস কেন? দেবরা বলে, দেখ ভাইরাবা, আমাদের মাঝে কারো কিছু হলে তার পরিবারের পাশে আমরা দাঁড়াই, কিন্তু যদি আমরা ধরা পড়ি তাহলে কি হবে গ্রামের? কুঞ্জারা ফাল দিয়ে ওঠে। ঠিক আছে দেবরা, তুই তাহলে থাক, আমরা যাই। আমাদের কিছু হলে তুই তো সবার পাশে থাকবি নাকি? চলো রে। কোরা ডিটেলস পাঠাতে বলে। ভাইরাবাও তাদের সঙ্গ দিয়ে চলে যায়। দেবরা একটু অবাক হয়, কারণ সে তাকে বুঝলো না। সবাই গেলে রায়াপান দেবরাকে বলে, সবাই যাবে, তুই গেলে আমরা বেঁচে ফিরতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। মানে ইনডাইরেক্টলি সেও তাকে যেতে বলছে আর কি আর করার। সবার কথা চিন্তা করে দেবরা এবারও যায়। সেম আগের মতো সবকিছু মাল নামিয়ে নেয়, কেউ দেখতে পারে না। খুব সহজেই পানির নিচ দিয়ে তারা মাল নিয়ে ফিরতে লাগে। সব ঠিকঠাক ছিল। তীরের কাছাকাছি এসে কোস্ট গার্ডরা সামন থেকে সবাইকে ঘিরে নেয়। হলো এই জন্য বলে বুদ্ধিমানের কথা শোনা উচিত। কি ব্যাপার এত রাতে তোমরা? এরা বলছে, সাহেব মাছ ধরতে গেছিলাম। অফিসার লক্ষ্য করে অল্প মাছ, সব হিরো একসঙ্গে, আবার মাছ মাত্র এই কয়টা। মুঞ্জারা কথা কাটিয়ে দেয়, স্যার নতুন জায়গায় গেছিলাম তো তাই মাছ পাইনি আজকে। অফিসার মানতে চায় না। দেবরা বলে, স্যার সময় হয়েছে, হাঙ্গর আসতে পারে, যেতে হবে আমাদের, আপনিও চলে যান। অফিসার বোট ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। পানির নিচে যারা আছে এরা ভাবছে কি হলো, এরা যাচ্ছে না কেন? মানে এরা তো কয়েক মিনিট পর পর উপরে উঠে শ্বাস নিয়ে আবার নিচে যায়। 2 জন উপরে উঠে আসে। অফিসাররা দেখে ফেলে, স্যার এখানে তো আরো বড় মাছ। উপর থেকে আরো 2 জন উঠে পড়ে। অফিসার বুঝে যায় কাহিনী কি। সিন কাট করে কোস্ট গার্ড শিপে আসে। তারা যে বক্স নিয়ে যাচ্ছিল তার ভিতরে এই সব মালগুলো ছিল। সবাইকে গ্রেফতার করা হয়েছে। অফিসার বলে, তোমাদের সঙ্গে কি করা উচিত বল? আমি ভাবতে পারছি না যে তোমরা সেই যোদ্ধার বংশধর যারা এই দেশের জন্য জান দিয়েছিল। এই সাগর আমাদের দেশের মূল একটা বর্ডার। এদিক দিয়ে দেশ লুট করার জন্য আসা প্রতিটা শত্রুকে তোমাদের বাপদাদারা মেরে তাদের রক্ত দিয়ে পানি লাল করে দিয়েছিল, আর তাদের সন্তান হয়ে তোমরা দেশ বরবাদ করতে চলেছ। তোমরা জানো এসব দিয়ে কি হবে? এসব লোকাল ভাবে বিক্রি হবে, মানুষ খুব সহজেই হাতের কাছে পাবে, আর খুব সামান্য কারণে একে অপরকে এগুলো ইউজ করে মেরে ফেলবে। আগের বার আমি বুঝেছিলাম তোমরা এর পিছিয়ে রয়েছ, কিন্তু আমি ছেড়ে দিয়েছি এটা ভেবে যে তোমরা হয়তো ভুল করেছো। তোমরা জানো তোমাদের গতবারের ভুলের মাসুল তোমাদের বাচ্চাদের দিতে হয়েছে। এবার দেবরার হুঁশ উড়ে যায়। মানে তারা যে মাল ডেলিভারি দিয়েছিল সেখান থেকে গান আর পটাকা কিনে সেদিন চোরের দল হামলা করে সবাইকে মেরে সবকিছু ছিনতাই করে নিয়ে গেছিল। তাদের মাঝে ওই ছেলেটাও ছিল যাকে তারা নির্মম ভাবে মেরেছিল। ক্যাপ্টেন কথা বলছে, এর মাঝে একজন এসে খবর দেয়, স্যার আপনার মেয়ে বাচ্চা হয়েছে। অফিসার খুশি না হয়ে আফসোস করে যে এমন পরিবেশে ওই মাসুম বাচ্চাটা কি করে বড় হবে। দেবরার খুব খারাপ লাগে। অফিসার একটু অন্য মনস্ক হয়। এই ফাঁকে ভাইরাবা তার চাকু বের করে অফিসারকে ধরে ফেলে, আর তার দেখা দেখি বাকি সব লোকেরা অফিসারদের মারতে শুরু করে। দেবরা যেন আকাশ থেকে পড়লো, এসব কি হচ্ছে? তারা তো মাল লুট করতে এসেছে, কারো জান নিতে নয়। তার চোখের সামনে তার লোকেরা অফিসারদের মারছে। দেবরা কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণের জন্য সে থমকে গেছে। খানিকক্ষণ পর যেন হুঁশ ফিরে আসে। উঠে আগে রায়াপ্পানকে থামায়। রায়াপ্পান দেবরার চোখ দেখে বুঝে যায় এ কি বলছে। এরপর দেবরা তার ও বাকি গ্রামের লোকদের বাধা দিতে থাকে। লম্বা একটা মারামারি সিন হয়। রায়াপ্পান দেবরার হয়ে সবাইকে থামায়। অফিসার গান বের করে গুলি করে 2-1 মরে। মুঞ্জার অফিসারকে মারতে আসে, দেবরা থামায়। অফিসার তাকে মারতে গেলে অফিসারকেও থামায়। এইভাবেই দেবরা সবাইকে থামিয়ে দেয়। সব অফিসার মোটামুটি ঘায়েল হয়েছে। ভাইরাবা দৌড়ে আসে অফিসারকে মারতে। এদিক থেকে দেবরা দৌড় দেয়। ভাইরাবা কিছু করার আগে দেবরা তার গলায় চাকুটা ধরে ফেলে। একটু সামনে নইলেই শেষ। এরপর 2 জন এখানে যে একটা লুক দেয়,
অসাধারণ লাগে। ভাইরাবা সব লোক আর মাল সামান নিয়ে সেখান থেকে চলে যায়। দেবরা অফিসারকে বলে, স্যার আপনার মেয়ে সেফ থাকবে, আপনার কথা আমার কলিজায় লেগেছে, ওদের তালে আমি ভুলে গেছিলাম নৈতিকতা। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে একটা অবৈধ জিনিসও এই সাগর পার হবে না। বাসায় যান, আপনার মেয়ে আপনার অপেক্ষা করছে। সিন এখানে আসে। মুরুগা টেনশন করছে, ওরা এখনো আসছে না কেন, এতক্ষণ তো সময় লাগে না। খানিকক্ষণ পর ভাইরাবা সবাইকে নিয়ে আসে। আরে ভাইরাবা কি হয়েছিল রে, এত দেরি হলো কেন? রক্ত রক্ত কিসের, কি হয়েছে? ভাইরাবা মুখ ধুয়ে আর বলে, ভয় পাস না মুরুগা, রক্ত আমার না অন্য কারো। মুরুগা ভাবে হয়তো দেবরা, তখনই দেবরা আসে। সবাইকে তাদের বিল দেওয়া হচ্ছে। দেবরা বলে ওঠে, মুরুগা ওর ভিতরে কি আছে? মুরুগা বলে, দেখ দেবরা, আমি আগেই তোদের বলেছি যে ভিতরে কি আছে তোরা জিজ্ঞেস করবি না আর না দেখতে চাইবি। দেবরা আবার বলে, বল কি আছে? তুলসী বলে, আরে তেমন কিছু না দেবরা, তোদের মতোই শাস্ত্র, এগুলো একটু আধুনিক। চল রে মাল উঠাও। দেবরা বলে, মাল কোথাও যাবে না। সবাই হা, কি বলে? দেবরা কি যাতা বলছিস, কি সমস্যা? তো টাকা লাগবে, বল কত লাগবে? দেবরা বলে, এই মালগুলোর কারণে কত নিরীহ নির্দোষ মানুষ মারা গেছে, এই মাল এখান থেকে বাইরে কোথাও যাবে না। তুলসী রেগে যায়, দেবরা এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। দেবরাও গর্জে ওঠে, হচ্ছে, মাল এখান থেকে একটু নড়বে না, যে মাল নিতে আসবে তার লাশ পড়ে যাবে। মুরগা বলে, কিরে দেবরা সুযোগ নিচ্ছিস নাকি? কই, আমি ভাবছি যে তোদের দিয়ে সামনে আরো বড় বড় কাজ করাবো, তোদের কামায় ডবল করে দিব, আর তুই? ভাইরাবা বলে, এখানে সবাই নিজের মতের মালিক, তুই করবি না না কর, আমাদের উপর হুকুম চালাতে আসিস না। দেবরা মঞ্জুরা ফাল পারে, বলে, কেউ থাক না থাক মুরগা, তোর মাল আমরা এনে দিব, তুই জাস্ট প্ল্যান বলবি, এজন্য কাউকে মারবো না তো মরবো। বাঘের সামনে গিয়ে তার নাক চুলকালে কি হবে? বাঘ ধরে ফেলে। আবে চামচিকের বাচ্চা, নে এবার নে। দেবরা বলে, জীবন চলার জন্য রোজগার দরকার, তাই বলে এমন রোজগার না। মুনজারাকে উল্টো করে ধরে তার হাতিয়ার বের করে সবাই হা করে দেখছে। দেবরা চাকু দিয়ে মুনজারার পিঠে ক্রস চিহ্ন বানিয়ে দেয়, যাতে এই অন্যায় কাজ করার ইচ্ছে রক্ত থেকে বের হয়ে যায়। দেবরার মুখের উপর কারো কিছু বলার বা করার সাহস নেই, তাই চুপ করে থাকে। মুনজারাকে ছেড়ে দিয়ে দেবরা কন্টেনার গুলো সামনে নিয়ে যেতে লাগে। বাইরে আবার কিছু লোক তাকে বাধা দিতে যায়, কিন্তু কাজ হয় না। দেবরা সবগুলো মাল নিচে ফেলে দিয়ে নষ্ট করে দেয়। দেবরা বলে, এরপর থেকে নদীর সামনে আমি দাঁড়িয়ে থাকবো, ভয় কাকে বলে আমি বুঝিয়ে দিব, দেখি কে আসে। দেবরা একবার যেটা বলে সেটা করে, এটা সবাই জানে। পরের দিন দেবরা তার লোকদের বলে তারা নদীতে যাবে শুধু মাছ ধরার জন্য, তাই করে। লোকদের নিয়ে এসে মাছ ধরতে যায়। মুনজারার চিকিৎসা চলছে। মাঝে কয়েকদিন পার হলে মুনজারা আর দেবরা লোকেরা মিলে প্ল্যান করে কিভাবে কাজ করা যায়। করার তো খুব লাফালাফি। কয়েকটা লোকদের তারা চুরি করে পাঠায়, কিন্তু তারা নদীর ভিতরে যেতেই পারে না, ছিটকে এসে পড়ে। দেবরা তাদের পিঠেও ক্রস চিহ্ন বানিয়ে দেয়, যাতে সবাই বুঝে। জানতে পেরে এরা ছুটে এসে দেখে এই অবস্থা, রাগে ফুলতে থাকে। দেবরা যে বাচ্চা মারা গেল তার মার কাছে গিয়ে ক্ষমা চায় যে তাদের ভুলের কারণে এতগুলো মানুষ মারা গেছে। এই জন্য সে নিজেকে দোষারোপ করতে থাকে আর প্রমিস করে এরপর থেকে এই গ্রামের আর একটা মানুষও মরবে না, সে দায়িত্ব নেবে সবার। এরা বিভিন্ন প্ল্যান করে, কিন্তু দেবরার কারণে প্ল্যান এক্সিকিউট করতে পারে না। মাঝে দেবরা বাধা হয়ে দাঁড়ায়। যেমনি নদীতে যাওয়ার চিন্তা করে, দেবরা সামনে এসে খাড়ায়। তার ভয়ে কেউ সামনে যেতে পারে না। এভাবেই সময় পার হয়ে যায়। একদিন রায়াপানের বোন নদীতে নেমে যায় নিজে নিজেকে শেষ করার জন্য, কিন্তু ভাইরাবা তাকে বাঁচিয়ে আনে। রায়াপান কান্না করছে, বোন তুই এমনটা কেন করতে গেলি? তার বোনের কথা, তার কারণে তার ভাই সারাক্ষণ চিন্তা করে, তাকে নিয়ে টেনশন করে, তাকে বিয়ে কে করবে, অনেক টেনশন তার। তাই সে বোঝা কমাতে এমনটা ভেবেছে। রায়াপান বোঝায়, তুই আমার বোন, তোকে বোঝা কেন মনে করব, এমন সিদ্ধান্ত আর কখনো নিবি না। ভাইরাবা বলে ওঠে, রায়াপান তোর যদি আপত্তি না থাকে তাহলে তোর বোনকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই, আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে। রায়াপান তো অবাক, সত্যিই বলছিস কি? ভাইরাবা বলে, আরে তোর পরিবার কি আমার পরিবার না? তোর সমস্যা নিয়ে তো আমাদেরও ভাবা উচিত, তুই বিয়ের আয়োজন কর। খুব ভালো কথা। পরের দিন বিয়ের খবর শুনে কুনজারা ভাইরাবার কাছে আসে। কি হলো? আমরা চিন্তায় মরে যাচ্ছি, কিভাবে কি করব, আর তুই ভাইয়ের বিয়ে নিয়ে খুব মজায় আছিস মনে হচ্ছে। এবার ভাইরাবার আসল প্ল্যান আমরা বুঝতে পারি। ভাইরাবা বলে, এই বিয়ের অনুষ্ঠানকে হাতিয়ার বানিয়ে সে দেবরাকে রাস্তা